আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ট্রিট হার, ছোট্ট করে বলল শারফান। ইংরেজি ভাষা জ্ঞান না থাকলেও দুই শব্দের অর্থ বুঝতে অসুবিধা হলো না মৌসুমীর। ওষুধের বাক্স চিনতে পারে সেটা নিতেই আর দাঁড়ালো না শারফান। 18 মার্চ রাত 8টা। 72 ঘন্টা পর আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়েছিল সাইফুল সাহেবকে। আজ অনেকটাই ভালো বোধ করেই তিনি আর ওখানে শুয়ে থাকতে রাজি নন। যারার কাছে যাওয়ার জন্য ছটফট শুরু করলেন, কিন্তু যারার অবস্থা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ওকে এখনও আইসিইউতে মুখে অক্সিজেন মাস্ক অবস্থায় দেখলে যদি তা সহ্য করতে না পারেন তিনি, তাই রাজি হলেন না শারফান। বলো কপট বিরক্তি নিয়ে। ওকে বাসায় নিয়ে গেছি কবে, এখন কি তোমার জন্য হসপিটালে ট্রেনে আনবো? কবে নেছিস বলিস নি কেন? আবেগে আর আনন্দে কেঁপে উঠল সাইফুল সাহেবের কণ্ঠ। ও পুরোপুরি সুস্থ আছে তো? এখন খেয়ে দে, ঘুম দাও তো। পাত্তা দিলেন না তিনি ছেলের কথা। আদেশ গলায় বলেন, ডক্টরের সাথে কথা বলে রাখ তুই, আমিও বাড়ি যাব কালকেই। কালকে যাবে না পরশু যাবে তা তুমি ঠিক করবে? যার পেশেন্ট সে ডিসাইড করবে। তুই আমার চোখের সামনে থেকে সর, ডক্টর পাঠা যা। আমার কথা আমি বলবো। তোমার চামড়া জ্বলে পড়া থোবড়া দেখার জন্য থাকছিও না আমি, চলে যাবো রাতেই। তোকে আসতে বলেছে কে? 14 বার টিপ মারছিস কার গাড়ির তেল খরচ করে? আজকে যে আর 6 মাসের ভেতরে ফিরবি না। পাগল ছাগলের পয়দা। বিদ্রুপের সুরে বিড়বিড় করে শারফান বেরিয়ে এলো কেবিন থেকে। আর তা শুনতে পেয়ে সাইফুল সাহেব চেতে উঠলেন। এই তুই কি বললি? আমার সামনে দাঁড়ায় বলে যা, হারাম জাদা। নার্স দ্রুততাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। চিৎকার চেঁচামেচি না করতে নির্দেশ দিতে থাকলো বারবার। তখনই কেবিনে ঢুকলেন জেসমিন বেগম। মেয়ের কাছে গিয়েছিলেন তিনি। তাকে দেখে ছেলের নামে নালিশ করছেন শাফিউল। ছেলেকে শিক্ষা দিতে পারেনি, মানুষ করতে পারেনি, এই অভিযোগও তুললেন বইয়ের উপর। স্বামীর পরিস্থিতি আর স্থান বিবেচনা করে জেসমিন চুপচাপ শুনে গেলেন শুধু। তাছাড়া মনটা টানছেও না কথা বলার জন্য। স্বামীর সামনে শক্তভাবে থাকেন আর আড়ালে বসে মেয়ের জন্য কাঁদেন। শরীরটা এ কদিনে একদমই ভেঙে গেছে তার। তবুও খুব বেশি সময়ের জন্য নড়েন না হাসপাতাল থেকে। এদিকে শারফান এলো জারার কাছে। তবে দরজার মুখেই দাঁড়িয়ে পড়ল ডাক্তার আর নার্সের সঙ্গে জারার কথোপকথনে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি ভালো নেই না। আমরা অক্সিজেন দিচ্ছি, শরীরে চাপ সামলাতে পারছে না বলে শ্বাসটা কষ্টকর লাগছে। হৃৎপিণ্ডের বাম দিকটা ঠিকঠাক রক্ত পাম্প করতে পারছে না তোমার, ফলে রক্ত পেছনের দিকে জমছে। এজন্যই ফুসফুসে চাপ পড়ছে। এটা হার্ট ফেলিওর। আমি আমি কি মরে যাব? আমরা সব করছি শোনা, অনেকেই সুস্থ হয়ে ওঠে। তোমাকে এখন কেবল লোড়াটা চালিয়ে যেতে হবে। হৃদয়টা ক্লান্ত হয়ে পড়েছে, বিশ্রাম, ওষুধ আর সময় দরকার। আল্লাহর উপর ভরসা রাখো। বুকের গহীনে একটা শূন্যতা ছড়িয়ে পড়ল জারার। শরীরে ভরাট, তবু ভেতরটা ফাঁকা। মাথার পাশে দাঁড়িয়ে থাকা নার্স অক্সিজেন মাস্ক এগিয়ে দিল। ও বলল না কিছু। বুঝে গেল শ্বাসটা এভাবে মেশিনের ভরসাতেই নিতে হবে। নীরবে বোনের কাছে এসে দাঁড়ালো শারফান। ভাইকে দেখে জারার চোখ দুটো আরও টলমলো করে উঠল। কি অসহায় চাহনিতে চেয়ে রইল। শারফানের পক্ষে সম্ভব হলো না অমন দৃষ্টিতে চোখ মেলানো। দম বন্ধ লাগে ওর। যারার আত্মীয়দের মতো সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে যদি ভাবা হয় যার পরিস্থিতি, তবে সত্যি জীবনটা ওর শুরু হওয়ার আগেই অর্ধেক শেষ। যার ব্রোকেন হার্ট সিনড্রোম থেকে হার্ট ফেলিওর হয়েছে। হাসপাতাল থেকে যেদিন মুক্তি পাবে তারপর থেকে পুরো জীবন নিজেকেই সুস্থ রাখতে নিয়মিত চিকিৎসা ও যত্ন চালিয়ে যেতে হবে। শরীরে যাতে পানি না জমে, হৃদয়টা যেন শান্ত থাকে, এসবের জন্য দীর্ঘদিন চালিয়ে যেতে হবে ওষুধ। জীবনধারাও এখন থেকে নিয়ন্ত্রণে চালাতে হবে ওর, নয়তো মানসিক চাপ বলে দ্বিতীয়বার ব্রোকেন হার্টের শিকার হতে হবে। সামনের দিনগুলো ওর জন্য আর 5টা অষ্টাদশী মেয়েদের মতো হবে না। চলাফেরাটাও দীর্ঘদিন করতে হবে হুইল চেয়ারের সাহায্যে। সাইফুল সাহেব সম্পূর্ণ সুস্থ হলে শারফান আর এখানে রাখতো না বোনকে, নিয়ে যেত সঙ্গে করে ঢাকাতে। বোনকে এভাবে বারবার ফেলে রেখে গিয়ে ব্যবসাতে মনোনিবেশ করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ওর জন্য। অন্যদিকে মেয়ে নিখোঁজের পর থেকে মোস্তফা সাহেবের পরিবারটাও ভেঙে পড়েছে প্রায়। ঢাকার পুলিশ এখন অবধি সামান্য সূত্র খুঁজে পায়নি সানাকে খুঁজে বের করার মতো। ভাইয়ের বাসাতেই আছেন নাজমা বেগমও। খাওয়া দাওয়া ছেড়ে রাত দিন অবিরত কাঁদতে কাঁদতে তিনি অসুস্থ। জোরপূর্বক স্যালাইন দিয়ে বিশ্রামে রাখা হয়েছে তাকে। আর মোস্তফা সাহেব
দৌড়াদৌড়ির জন্য একটু শক্তির প্রয়োজন বলে কোনো রকম টিকে আছেন তিনি সুস্থ বেশে। মাত্র 4 দিনে সুঠাম চেহারার মানুষটির বয়স বেড়ে গেছে দ্বিগুণ। মেয়েটা হারিয়ে গেছে পর্যন্ত রাতে ঘুমাতে পারে না। এমন পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে তিনিও বিছানাসজ্জা হয়ে পড়বেন। 19শে মার্চ সন্ধ্যা 6টা। মচমচ করা খাটটা ভেঙে গেছে আজ 2 দিন হলো। চটের বিছানা মাটিতে পেতে বসে আছে সানা, দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে। সামনে দুর্গন্ধময় একটি রুটি আর পানির মতো পাতলা ডাল পড়ে আছে দুপুর থেকে। ডালটাও নষ্ট ছিল, এখন আরও নষ্ট হয়ে খাবারের দুর্গন্ধে ঘরটায় টেকা দেয়। কিন্তু সানা যেন অভ্যাস হয়ে গেছে এই কদিনেই। সুস্বাস্থ্য শরীরটা এখন শীর্ণকায় ওর। কত বছর ঘুমাতে না পারার মতো চোখ জোড়া লাল, চোখের নিচে বিভৎস কালি, ঠোঁট দুটো ফ্যাকাশে আর চোয়াল জোড়ো ভাঙ্গা। গায়ে সাদা সালোয়ার কামিজটা ছেঁড়া ফাটা নোংরা ভরে সাদা রংটাই হারিয়ে গেছে। প্রায় 5 দিনে অভুক্ত বলা চলে সানাকে। সারাদিনে একবেলা খাবার দেয় মৌসুমি শারফানের নির্দেশে। কোনোদিন পচা গলা পান্তা ভাত আর একটা পেঁয়াজ, কোনোদিন নষ্ট হওয়া বাসি রুটি, আর নয়তো শুকনো মুড়ি আর পানি। প্রথম 2 দিন কেবল পানি খেয়ে থাকলেও ক্ষুধার তাড়নায় পরের 2 দিন যা দিয়েছে মৌসুমি সেটা খেতে চেষ্টা করেছে, কিন্তু গলা দিয়ে নামার পরই পেট পাকিয়ে ওঠে, বমি করে ভাসিয়েছে নিজের শোবার জায়গাটুকু। গা কাঁপতে থাকা দুর্বল শরীরে তা পরিষ্কারও করতে হয়েছে নিজেকেই। এরই মাঝে একটু ভালো হয়েছে যা, তা হলো ওর হাতে পায়ের ক্ষততে নিয়ম করে চিকিৎসা দিয়েছে মৌসুমি। এও অবশ্য শারফানের অনুমতিতেই দিয়েছে, তা একটা সময় বুঝতে পেরেছে ও। গতকালও মৌসুমি পা জড়িয়ে ধরে কেঁদেছে সানা, চেয়েছে মুক্তি। তার ফলে আজ দুপুর পর্যন্ত হাত পা বাঁধা অবস্থায় থাকতে হয়েছিল তাকে। নাফিস আর পাবেল যেহেতু নিয়মিত আসা যাওয়া করছে, তাই গত রাতে এসে মৌসুমীর কাছ থেকে সবটা শুনে শাস্তিস্বরূপ বেঁধে রেখে গিয়েছিল ওকে। দুপুরে খাবার দেওয়ার সময় ওর বাঁধনটা খুলে দিয়েছি মৌসুমি। দয়া দেখিয়ে দ্বিতীয়বার আর বাঁধেনি। বাঁধনমুক্ত হয়ে পুরনো প্রশ্নটাকে আবারও করেছিল সানা। আপনি অন্তত বলুন আপু, আমি কোন অপরাধের এই নিষ্ঠুর শাস্তি পাচ্ছি? শোন রে সেমরি, আমারে তোর লগে একখান টু শব্দও করবার নিষেধ করে দিছে স্যার। করলেই আমারে সরাই দিব, কিন্তু তখন থাকবো কেডায় জানোস? ওই যে 2টা স্যামরা আহে না, ওগো একজন থাকবো তোর পাহারায়। এখন যেটুকু নিরাপদ আসোস তখন কইলাম তাও থাকবার পাবি নে। সাবধান বাণীটা কাজ করছিল। এরপর আর কোনো প্রশ্ন করেনি সানা। যদিও মৌসুমি যা বলেছিল তা পুরোপুরি সত্য ছিল না। নাফিস আর পাভেল যতবার এসেছে একবারের জন্য সানাকে নিয়ে খারাপ কিছু বলেনি, ভাববেও না কখনো। তার শারফান জানে বলেই তাদেরকে দায়িত্ব দিয়েছে সে। তবে সানা জিজ্ঞেস করেছিল শারফান কবে আসবে, সে উত্তর পেয়েছে প্রতিমধ্যেই আছে শারফান, কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবে। এই তথ্যের সঙ্গে সঙ্গে মৌসুমি ওকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে বলেছে, কারণ তার আগমন মানেই সেই দিনের মতো ভয়ঙ্কর কোনো শাস্তির পুনরাবৃত্তি। মৌসুমি তখন আরও বলেছিল, নাফিস ভাইতে যদ্দূর শুনছি স্যারের ব্যাপারে এতদিনের ভিত্তে তোর হালত তো একরাই চোখকে দেওয়ার মতো কথা না। বোনের নাকি মেলা আদর করে, সেই বোনের যে হালত করছস মরার মতো অবস্থা নাহি। মনে হয় তুই মাইয়া লোক কইয়াই ছাড় দিতাছে, খাউনের কষ্টটুক ছাড়া আর কি করতাছে। আমারেও কোনো অভাব দেয় না তোরে মারধর করার লাইগা। এরপর থেকেই সানা অপেক্ষা করছে শারফানের জন্য। তবে শাস্তির ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে ওর কৌতূহল, যারা কি হয়েছে এবং সেখানে ও আর হাসিব কি করে জড়িত। ফার্নাজের জন্যই কিছু একটা ঘটেছে এবং তা গভীর কিছু। ইতিমধ্যে সেটা টের পেয়েছে সে। মামার বাড়িতে বহুদিন বাদে ভাই বোন সবাই একসঙ্গে হওয়ায় সানা ফেসবুক থেকে দূরেই ছিল। তবে খালাতো বোন পাখি এর মাঝে একদিন জানিয়েছিল ওকে কোনো এক মেয়ের সঙ্গে ফার্নাজের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস হয়েছে। ফার্নাজের চরিত্র সম্পর্কে শারফানের থেকে যেহেতু আগে থেকে সে অবগত ছিল, তা সে ভেবেছিল তেমনই কিছু ফাঁস হয়েছে এবং ফার্নাজের প্রতি ওর তিক্ত অনুভূতি থেকে আগ্রহবোধ করেনি ভিডিওটি দেখার। তাছাড়া বিষয়টি আপত্তিকর বিধায় নাজমা বেগম ফোনও এ ব্যাপারে কোনো আলোচনা করেনি মেয়েদের সঙ্গে। মূলত ওরা মামার বাড়ি আনন্দে আছে ভেবে সে মুহূর্তে এমন সংবেদনশীল বিষয়ে জানানোর প্রয়োজন বোধ করেনি বাবা মা কেউই। আর ফার্নাজ বিষয়টিকে আত্মীয়দের কাছে ব্যাখ্যা করেছিল নিজেকে সরল রূপে। কোনো এক শত্রুপক্ষ তার আর সাকিবুল সাহেবের মাঝে শত্রুতা সৃষ্টি করতেই তাকে ফাঁসিয়েছে এবং ভিডিওটা সম্পূর্ণ এডিটেড, যেখানে যারা সঙ্গে ছিল অন্য কেউ সে নয়। আকাশটা বিকেলের আলোর ভাঁজ থেকে হঠাৎ গাঢ় নীল ধূসর হয়ে উঠেছে।
পাখিরা হেঁটে হেঁটে গাছের ঘন পাতায় ঠাঁই নিচ্ছে, কারণ তারা টের পেয়েছে কিছু একটা ঘটতে চলেছে। ওদের আগাম ধারণাকে সত্য করে আচমকা বাতাস শুরু হলো, মাটি আর পাতার গন্ধ মেশানো বাতাস। তারপর হঠাৎ কোনো ঘোষণা ছাড়াই সায়ংকালের অসময়ে বৃষ্টি, মিহি ঝিরঝিরে নয়, টুপটাপ নয়, প্রথম ফোঁটাতেই ভারী ঝুম বৃষ্টি, যেন কেউ জলের পদ্মা নামিয়ে দিয়েছে আকাশ থেকে গাছের মগডাল পর্যন্ত। পাতাগুলো তখন গাঢ় সবুজ হয়ে নুয়ে পড়ল জলের ভারে। বৃষ্টির মাঝে সূর্য ডুবল নিঃশব্দে, তার শেষ আলো ফোঁটা ফোঁটা হয়ে ঝরে পড়ল গাছের কাণ্ডে। জঙ্গলের মধ্যে তখন আলো আঁধারির খেলা আর বৃষ্টির অচেনা এক সঙ্গীত, যা ভয় আর মুগ্ধতা একসঙ্গে জাগায়। জঙ্গলের পাশের রাস্তাটাই তখন শারফানের গাড়িটা দাঁড়িয়ে। বৃষ্টি শুরু হওয়ার আগে থেকেই ভীষণ চুপচাপ হয়ে বসেছিল সে ড্রাইভিং সিটে। পাশের সিটটি রেমি মার্টিন ভিএসওপি এর কালো রঙা বোতলটি দেখল। ইতিমধ্যেই 3 প্যাকের মতো পেটে চালান করা শেষ ওর। অফিস থেকে বেরিয়ে সোজা গিয়েছিল বারে, তারপর চলে এলো চরগাঁও। বৃষ্টি পরোয়া না করে সে বোতলটা নিয়ে গাড়ি থেকে নেমে এগুলো কাঁচা রাস্তার জংলা পথে। শ্যাওলা পড়া জলধারাটা বৃষ্টির পানিতে ভরে উঠেছে। এদিকে থেমে গেছে পাখিদের কলরব, শুধু একটা দুটো প্যাঁচা ডাক শোনা যাচ্ছে দূরে, আর খুব কাছে কোথাও একটা পাতা ভাঙ্গা শব্দ, হয়তো কোনো শিয়াল ওকে দেখে পালাচ্ছে ভেজা মাটির উপর দিয়ে। ঘরটার বারান্দায় পৌঁছে শারফান ডেকে উঠল এক ঘননাদময় বিরাজ গলায়, জাং বলে। বৃষ্টির জন্য মৌসুমি জাংকে নিজের ঘরে জায়গা দিয়েছে। ওর কণ্ঠ শুনতে জাং ভেতর থেকে উত্তর নিল অবিলম্বে। দরজাটা দ্রুত খুলল মৌসুমি, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এগিয়ে এলো ওরা। সৌজন্য প্রদর্শনে শারফানকে জিজ্ঞেস করলো, কেমন আছেন স্যার? আপনার আব্বা আর বোনের শরীর ভালো এখন? অদ্ভুতভাবে কোনো জবাবই দিল না শারফান, শুধু বলল তালা খুলতে। মেঘরবের মতো শোনালো কণ্ঠটা, মেঘের মতোই গম্ভীর কিন্তু মোহনীয়। মৌসুমি অবশ্য মুগ্ধ হলো, ওর মুহূর্তে ডোবার সাহস পেল না। তাছাড়া ভাবগতিক আজ আগের দিনের চেয়েও খারাপ, তা বুঝতে পেরে স্থানার জন্য ভয় পেল। দরজাটা লাগিয়ে দেওয়ার আদেশ করলো শারফান। জাংকে যেহেতু ডাকলো না, তাই জাং দাঁড়িয়ে রইল বাইরে। মৌসুমি চুপচাপ বাইরে থেকে তালা লাগিয়ে দিল। ওনাটা গায়ে জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে স্থানা। টিনের চালে ঝমঝমিয়ে পড়া বৃষ্টির শব্দে টের পায়নি বাইরের কোনো শব্দ। একটু ঘুমো ঘুমো অবস্থা, যদিও ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো শারফান। ওর উপর আলো ফেলে কতক্ষণ তাকিয়ে রইল নিনিমেষ। এতদিন পর আজ আবার পরিচয় আড়াল করা কয়েকটি আইডি আর পেজে ভিডিওটি আপলোড করেছে। ক্যাপশন পড়ে ধারণা করা গেছে ফারনাজকে যারা অপছন্দ করে তারাই। ভিডিওটি আসলে ফারনাজের পরিচিতির কারণেই বেশি আলোড়ন ফেলেছে। সেটা ফেসবুক থেকে সরাতে বিআরসির সহযোগিতা নিয়েও কোনো লাভ হচ্ছে না। এতটা লজ্জা, অসম্মান আর মানুষের ধিক্কার কি প্রাপ্য ছিল যারা, যে এখন প্রায় মরতেই বসেছে। আজ সারাটা দিন শারফান একটা দানা মুখে তুলতে পায়নি, কোনো কাজ ঠিকমতো মনোযোগ দিতে পায়নি। ফারনাজ এখন জেল হেফাজতে, তাকে রিমান্ডে নেওয়ার কথা শোনা গেছে। তবে তা কতটুকু সত্য এ নিয়ে সন্ধিয়ান শারফান, এবং ও নিশ্চিত ফারনাজের বিচারের চূড়ান্ত রায় ঘোষণা হতে হতে 1 থেকে 2 বছর লেগে যাবে। এর মাঝে জামিনও মঞ্জুর করে ফেলবে সে। তাহলে ফলাফল কী দাঁড়ালো? আইনের কাছে যথাযথ শাস্তি অপরাধীরা কেউই পাবে না, কেবল পেতে পারে শুধু ওর কাছে, যদি আচ্ছানা মুখ খোলে। সানার ঘুমভাব ইতিমধ্যেই উবে গেছে। আলোর বিপরীতে শারফানের বিধ্বস্ত প্রায় রূপটা দেখতে পেয়ে ঝট করে উঠে বসল সে। বুকের মধ্যে ভয়ের তাণ্ডব শুরু হয়ে গেছে। কাছে কিনারায় জাংকে খুঁজলো, তাকে পেল না দেখে একটু নিশ্চিন্ত হতে চাইল, কিন্তু তারপরই আটকে উঠল আরেক আশঙ্কায়। ধপ করে শারফান ওর কাজ ঘেঁষে বসেছে দেখে দেওয়ালে হেলান দিয়ে পা দুটো টান টান করে বসল শারফান। গ্লাসের পানি হঠাৎ উপর করে ফেলে দিয়ে তার মধ্যে ঢালল কনিয়াক। রংটা ছিল যেন সোনার ছোঁয়া মেহগনি। ফোনের আলোই তার ঝিকিমিকি করছিল নিঃশব্দ আগুনের মতো। এটা দারুণ, খাবে সানা? ঠান্ডা কাচের গ্লাসটার গায়ে আঙ্গুল বোলাতে বোলাতে ওর দিকে তাকিয়ে বলল হঠাৎ, কিন্তু বিভ্রান্ত আর শঙ্কিত। সানার উত্তর না পেয়ে নিজেই গ্লাসটা তুলে নিল, নাকের কাছে ধরে গন্ধটা টেনে নিয়ে চোখ বুঝল, যেন এমন সুস্বাদু ঘ্রাণ তাকে হারিয়ে দিচ্ছে কল্পনার ক্যানভাসে।
তারপর ধীরে ধীরে চুমুক দিল। সবটুকু শেষ করে গ্লাসটা নামিয়ে সানার দিকে ফিরে বলল, এটা শুধু ফলের গন্ধ না, পাকা আঙ্গুরের ঘন রসের ভেতরে করা কফির পোড়া ঘ্রাণ মেশানো, সঙ্গে ভ্যানিলার মোলায়েম একটা সুইটনেস। খেতে অসাম। যেন কোনো বোদ্ধার মতো মূল্যায়ন করলো সে। এভাবে শারফানকে মদ খেতে দেখে সানার যে কী অবস্থা হলো, যতটা সম্ভব তার থেকে দূরে সরে বসলো দ্রুত। সেদিকে কেবল যান হারানোর ভয় থাকলেও আজ সম্ভ্রম হারানোর আতঙ্ক খামচি দিয়ে ধরল ওর অন্তরস্থলে। আর তা বুঝতে পেরে শারফান তার ছিল ফুটিয়ে ঠোঁটের কোণ বাঁকালো। ট্রাস্ট মি, ইউ আর নট দ্যাট ইরেজিস্টিবল। আমার ঘেন্না করে তোমার দিকে তাকাতেও। তবুও সানার ভয় যেন দূর হলো না। একটা পর্যায়ে ঘরটায় নিঝুম নীরবতা নেমে এলো। শারফানকে কতক্ষণ চুপচাপ মদ খেতে দেখে সানা সাহস জুগিয়ে জিজ্ঞেস করলো, জারার কি হয়েছে? আরে নাটক। বোতলে চুমুক দেওয়ার এক ফাঁকে ফিসফিসিয়ে উঠল শারফান। তা শুনতে পেল সানা। আমাকে প্লিজ বলুন, আমি ঠিক কিভাবে ক্ষতি করেছি ওর জানতে চাই। তাতে যদি সত্যি অপরাধী প্রমাণ হই তবে নির্দ্বিধায় শাস্তি মেনে নিব। তুমি জানো আমি আজ কেন নিজেকে মাতাল করতে চাইছি? এর মধ্যে কথা জড়িয়ে যেতে শুরু করেছে শারফানের। নেশা চড়ে যাচ্ছে তার। প্রশ্নটা করার পর জবাব নিজে দিল, যাতে সেদিনের মতো বুকটায় টান না লাগে, ভেতরটা এলোমেলো না হয়ে পড়ে আমার, যেন কঠিন থেকেও কঠিন কষ্ট দিতে পারি তোমাকে, কোনো ইমোশন ছাড়া। আমি কবুল করব সব কষ্ট, যদি জারার কোনো বিরাট ক্ষতি হয়ে থাকে আমার দ্বারা। কিন্তু শাস্তি দেওয়ার আগে অপরাধীকে তার অপরাধটা জানাবেন না? কি যেন ছিল সানার আকুতিতে। আশ্চর্যভাবে শারফানের বুকেও কান্না ঢেউ তুলল, একই সাথে ক্ষোভও। মেসেঞ্জার থেকে আজকে পাওয়া একটা লিঙ্কে প্রবেশ করলো সে। ভিডিওটা চালু হতেই তুলে ধরল সানার চোখের সামনে, বলল কাপা গলায়, দেখো কত সুন্দর করে ক্ষত করেছ আমার ডিম্পলসের, যার খেসারত দিচ্ছে ও আইসিইউর বেডে শুয়ে। তোমার মতো এত অনায়াসে আর শ্বাসটাও নিতে পারছে না, অক্সিজেন ছাড়াও মৃত। এখন বলো তো কতখানি স্যাটিসফাইড তুমি? আচ্ছা, নিজের প্রেমিকার সঙ্গে অন্য মেয়েকে এমন মুহূর্তে দেখে কি করে সহ্য করলে? কেমন প্রেম তোমাদের মধ্যে? পরনের অর্ধখোলা জামাটা সেদিনের জামাই, যেদিন মেলাতে যারার সঙ্গে কথা হয়েছিল ওর। কেমন জড়বস্তুর মতো শুয়ে আছে মেয়েটা, আর তার সঙ্গে ওই লোকটা ফারনাজ। তাকে চেনা মাত্রই নিজের বিপদের ভয়ে ভুলে গেল সানা। সীমাহীন বিস্ময় স্তব্ধ হয়ে গেল। সেদিন যেন শারফানের মুখে কিডন্যাপার কথাটা শুনেছিল। এই মুহূর্তে তা একেবারে পরিষ্কার হয়ে উঠল। প্রতিশোধ নীতিকে ফারনাজ আবার স্বীকার করলো আরেক নির অপরাধ মানুষকে, যারাকে খুব আদর করে শারফান। তার মনে পড়ল সানার। মনের প্রশ্নেরও উৎপত্তি হলো অনেক, কিন্তু তা জিজ্ঞাসা করতে চেয়ে চোখ তুলতে শারফান টলমল করা নিবিড় নিষ্পলক চোখ দুটো তাকে থমকে দিল। মুহূর্তে কেমন করে উঠল যেন তার বুকের ভেতর লোকটা কাঁদছে। ভালো লেগেছে নিশ্চয়ই? বিদীর্ণ কণ্ঠে হঠাৎ বলে ওঠে শারফান, তারপর আর থামল না। 1 ফেব্রুয়ারিতে ওরা 18 হলো, কিন্তু আমি কোনোবারই ওর জন্মদিন ঠিক মতো মনে রাখতে পারতাম না। তার জন্য ফোন করে রাগারাগি করতো আর বলতো ডাবল গিফট চাই। ডাবল গিফট পাওয়ার আশায় ফেসবুকের নোটিফিকেশন পেয়েও যেন মনে না করতে পারি, তাই নিজের বার্থ ডেট হাইড করে রাখতো পাগলটা। এবারে আর আমাকে ডাবল গিফট দিতে হয়নি, উল্টো আমাকে দিয়েছে ও। জানো কি বলেছিল ও যখন জিজ্ঞেস করলাম এর কারণ? মরতে মরতে বেঁচে ফিরেছিস তুই, এটাই আমার গিফট। শেষ কথাটা বলেই শারফান হঠাৎ ফুপিয়ে উঠল, একেবারে শিশুর মতো। দুগাল নোনা জলে ভিজে উঠল, হাতের পিঠে মুছে ফেল দ্রুত চোখ দুটো। বোধহয় তৃষ্ণা অনুভব হলো ওর এতটুকু বলে। বোতল তুলে ঢকঢক করে একদমই গিলে নিল মদ অনেকটা। অশ্রুবিহ্বল কণ্ঠে আবার বলতে শুরু করলো, ওর যখন মাত্র 2 বছর বয়স তখন থেকেই সবাই বলতো তোর বোন একদম তোর মতো দেখতে রে সায়াফ, কিন্তু আমি তো কালো, সাধারণ, একেবারেই অসুন্দর, আর ও ছিল একদম উল্টো। কত মায়া ভরা ও, সব থেকে সুন্দর। তাই রাগ লাগতো খুব যখন কেউ আমাদের একসঙ্গে তুলনা করত। ছোটবেলায় গালাগালও করে দিতাম এমন বললে। একবার 7 বছর বয়সে খেলতে খেলতে প্রতিবেশী এক কাকার মেয়ের সঙ্গে তার বাড়িতে চলে গিয়েছিল। আম্মু তখন রান্নায় ব্যস্ত ছিল, খেয়াল করেননি। আব্বু বাসায় ফিরে এসে দেখে ও নেই বাড়ির কোথাও। রাস্তাঘাট এদিক ওদিক খোঁজাখুঁজি করে সবাই হয়রান, পাগল হওয়ার দশা। আমি তখন ঢাকায়। খবর পেয়েই গাড়িতে উঠে বসি। গাড়ি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই শুনি ও ফিরে এসেছি। সেই থেকে সবাই আরও কড়া নজরদারিতে রাখতে শুরু করলাম ওকে। যত বড় হতে লাগলো তত আগলে আগলে বড় করেছি।
ওকে এই বুক দিয়ে, কিন্তু পারলাম না, তাও রক্ষা করতে পারলাম না ওকে। কতগুলো জানোয়ার ওকে তুলে নিয়ে গেল, জ্যান্ত কবর দিল ওকে। সারা দুনিয়ার মানুষগুলোর। আর বলতে পারল না সে। বুকের মাঝখানে হাত চেপে ধরে যেন ব্যথাটা আটকাতে চাইল। তারপর কান্নায় ভেঙে পড়ল অবিশ্বাস্যভাবে, অসহায়ভাবে। মাথা নিচু থাকায় অশ্রুবিন্দুগুলো টুপটাপ করে পড়ে যেতে লাগলো ওর কোলের উপর। আমিও জানোয়ার, আব্বু অমানুষও বলে। ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল সে। গলা যেন ভার হয়ে এসেছে নিচের বলা কথার ভারে। কিন্তু কোনোদিনও কোনো মেয়েকে বেইজ্জতি করিনি। অমানুষের বাচ্চা বলে আব্বু নিজেকেই গালি দিয়ে আমাকে সাবধান করতো। তোর ঘরেও বোন আছে, আরেকজনের বোনের সাথে যা করবি তা যদি আল্লাহ তোর বোনের সঙ্গে ফিরিয়ে দেয় সহ্য করতে পারবি তো? আমি আব্বুর সব কথা অগ্রাহ্য করতাম, কিন্তু এই কথাগুলো আমাকে গেঁথে ফেলেছিল কোথাও। তাই আমার চরম শত্রুও যে মেয়ে, তবু তার সম্মান নিয়ে আমি কখনো খেলিনি। তাহলে আমার বোনের সঙ্গে এমনটা কেন করলো আল্লাহ? সে সত্যি যেন উত্তর চাই। চোখের তারায় বেদনাপূর্ণ প্রশ্ন নিয়ে সানার কান্না ভেজা চোখের দিকে চাইল। নিঃশব্দে একটা ব্যাখ্যার আশা করলো যেন, কিন্তু হঠাৎই চাহনি জড়া বদলে গেল ওর। কিছু মনে পড়ছে এমন ভঙ্গিতে বলে উঠল, তোমাকে বিরক্ত করতাম, জোর করে ছুঁয়েছিলাম। আবার এই অপরাধের শাস্তি কি তবে ওকেই দিল? কয়েক মুহূর্ত চুপচাপ চেয়ে রইল সানার দিকে, ভাবুক মুখ, কিন্তু চোখে তীব্র অভিমান, আবার ক্ষোভ। ধীর স্বরে জিজ্ঞেস করে উঠল সানাকে, Didn't guilt touch me? Didn't I ask for pardon? তাও আমাকে ক্ষমা করলে না সানা? তাহলে আরেকবার আমাকে মারতে বলতে ফার্নাজকে, পিষে দিতে বলতে ট্রাকের নিচে। আমার বদলে আমার ছোট চড়ুইটাকে কেন, আমাকে আবার কেন মারলে না? গলা কাঁপছিল, চোখ দুটো টলমল করছিল মর্মবেদনায়, আর সামলাতে না পেরে উপচে পড়ল চোখের জল। আমার এইটুকু অন্যায়ের সাজা আমার বোনকে এত বিরাট করে দিলে কি করে সানা? বলে হাওয়া করে কেঁদে উঠল, আর থামলই না। পাগলের মতো কাঁদতে কাঁদতে বকতে লাগলো, ডাক্তারও ঠিকঠাক বলতে পারে না ও কবে ভালো হবে, কবে হাঁটবে, কবে দৌড়বে। ও নিঃশ্বাস নিতে পারে না ঠিক মতো, শুধু মরে যাওয়ার ভয় পায়। আমাকে বলতো, দেখ ভাইয়া, তোরা আমাকে পাইলট বানাবি, আমি তোদের মতো ওসব আটা ময়দা তেল নিয়ে ব্যবসা ট্যাবসা চালাতে পারবো না, বলে দিলাম। আমি কত লম্বা দেখেছিস, আমাকে পাইলটেই মানাবে। ওকে খাওয়াতে মুখে খুব নানা করতাম, কিন্তু ভেতরে ভেতরে পরিকল্পনা ছিল ওকে কোথায় পড়তে পাঠাবো, কিভাবে গড়ে তুলবো। ওর মতোই কল্পনা করতাম ওকে পাইলটের ইউনিফর্মে দেখব। কিন্তু এখন আমার বোন আর কোনোদিনও স্বপ্ন পূরণ করতে পারবে না, তোমাদের মতো চঞ্চল হয়ে চলতে ফিরতে পারবে না। ওকে এখন সারা জীবন সাবধানে বাঁচতে হবে। কত নাজুক হয়ে গেছে ও, কবে ভুলতে পারবে ও জানি না। বিনা পাপের কলঙ্ক। মিড ইয়ার এক্সামের রেজাল্ট খারাপ করায় কি ভীষণ মন খারাপ করেছিল, আর আজ সে এপ্রিলের বোর্ড পরীক্ষাতেই বসতে পারবে না। এই ব্যর্থতা বারবার মনে করিয়ে দেবে ওকে আজকের দিনের কষ্টগুলো। আবার বন্ধুরা যখন ভার্সিটি লাইফ শুরু করবে, ও তখন কতটা যন্ত্রণা নিয়ে শুধু তাকিয়ে দেখবে। আমার চাঁদটা কত ছোট, কিন্তু অসুখ দিল আল্লাহ কত বিশাল একটা। এত বড় অসুখ ওর মতো ছোট্ট একটা মেয়ের শরীর কি বইতে পারে? এটা কি ওকে মানায়? আল্লাহ কি বোঝে না ও পারবে না সইতে? তাও দিল সে বিনা দোষে এমন আযাব। কেন দিল সানা? খালি পেটে নেশা চড়েছে বেশি, সে তো জানা কথাই। কেবল তীব্র মদ্যপানের অভ্যাস থাকায় একটু বেশি দেরি হচ্ছিল ওর মাতাল হতে। বোতলের পানিটুকু সাবার করার জন্য উঠে পড়ে লাগলো সে। সঙ্গে সঙ্গে শুরু হলো অসংলগ্ন বিলাপ। আমার বাপটাকেও ছাড়লো না আল্লাহ, এর চেয়ে আমাদের সবার জানি নিয়ে নিত। এরপরই খানিকটা থেমে গেল। ভূতগ্রস্তের মতো মাথাটা বুকের সঙ্গে মিশিয়ে রইল চুপচাপ। একটা দীর্ঘ ভারী নিস্তব্ধতা ওকে ঘিরে। তারপর ধীরে ধীরে ঘাটটা ফিরিয়ে তাকালো সানার দিকে। চোখ দুটো কেমন অস্বাভাবিক শীতল, নির্জীব। সে দৃষ্টিতে সানার ভেতরটাই স্যাত করে উঠল সহসাই। শরীর জুড়ে ছড়িয়ে পড়ল সেই পুরনো দম বন্ধ করা আতঙ্ক। মুখে ফুটে কিছু বলার সাহস হলো না। পুরুষ মানুষের কান্না দেখছে সে এই প্রথম নয়, বাবার পর আজ দ্বিতীয় এই পুরুষের কান্না ওর অন্তরে কোথাও খুব নাড়া দিচ্ছে, আবার একই সাথে ওকে ভয়ও হচ্ছে। অথচ যাকে কিনা ঘৃণা করা উচিত পুরো দোস্তর, তবে তার ভেতর আরেকটি ভাবনার চোরাস্রোত বয়ে গেল নিঃশব্দে। স্পষ্টভাবে আবিষ্কার করলো এই মানুষটি যে রাগে উন্মত্ত হয়ে পশু প্রকৃতি ধারণ করেছে, গালিগালাজ মুখে রাঙিয়েছে, অমানসিক কষ্ট দিয়েছে তাকে। সে মানুষটি আবার ভীষণ অনুভূতি প্রবণ, ভেতরে ভেতরে অবিশ্বাস্য রকম
নাজুকও, না হলে এভাবে কানেই ভেঙে পড়া, হেরে যাওয়া, ভগ্ন চেহারায় আত্মসমর্পণের মতো নিঃশেষ হয়ে যাওয়া, এসব কি সম্ভব? অথচ সব সময়ে প্রকাশ পাওয়া রূপটা কি ধারালো, কঠিন আর নিষ্ঠুর এক মুখোশ ওর। আর সেই মুখোশের আড়ালের মানুষটিকে দেখতে পেল সানা। এ যেন এক দুর্ভাগ্যজনক উপলব্ধি। এমন সময় হঠাৎ মনে পড়ে গেল শারফানের বহু আগের বলা একটি কথা, ঝাল তিতা খাওয়ার দুর্ভাগ্য তার কোনোদিনই না হোক। সেদিন এ কথার গভীরতা বুঝতে পারেনি সানা। আজকের এই পরিস্থিতি হারে হারে এসে কথার গূঢ় অর্থ তাকে বুঝিয়ে দিল। না চাইতো ভাগ্য ঠিকই তাকে সেই দুর্ভাগ্যের শিকার বানিয়ে দিয়েছে। আমিও কি একইভাবে রিভেঞ্জ নেব সানা? আমার কাছেও ফারনাজের বোনের মজার ভিডিও আছে জানো, দেখবে? দাঁড়াও দেখাই। বলে ফোন ঘাটাঘাটি করতে শুরু করলো। খুঁজে পেতে সময় লাগছে বলে বুড়ো কপাল কুচকে বিপি করে গালি দিল নিজেকেই। আবার রেখেছিস কোথায়? একসময় খুঁজে পেয়ে হন্তদন্ত হয়ে সানার সামনে ধরল। এই যে দেখো দেখো, বুড়ো বরটাকে চাঙ্গে রেখে শালি কিরকম কর্মচারীর সঙ্গে খেলছে খাট কাঁপিয়ে কাঁপিয়ে। কত আগেই তো ছিল আমার কাছে এটা, কিন্তু শালা আহাম্মক আমি তখন কেন যে কাজে লাগালাম না। আফসোস আর দুঃখে মুখটা ভার করে ফেল। সানার আর রুচি হচ্ছিল না দেখতে। শারফানও অবশ্য বেশিক্ষণ দেখার সুযোগ দিল না। এক পা খাড়া আর আরেক পা সোজা করে বসে আবার বোতলে চুমুক দেওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। বাইরের বৃষ্টির শীতলতা থাকলো, নেশার পানি শরীর গরম করে তুলছিল। বেজায় ঘেমে উঠল সে। টি শার্টটা খুলে ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দিল। চুমুক দিতে দিতে আবার বিড়বিড় শুরু করলো কত সব অর্থহীন কথার জগা খিচুড়ি। হঠাৎ একসময় গলা চড়িয়ে চিৎকার করে উঠল। তোর তো আমাকে কিছু করার হ্যাডম নাই, তোকে হিজড়া দিয়ে তোর পেছনে গুতাবো আমি তোর। সীমাহীন অশ্রাব্য ভাষায় একের পর এক গালাগাল করে যাচ্ছিল সে ফারনাজকে। এমনকি তার বাবা মা আর বোনকেও ছাড়ল না। শেষে আর সহ্য করতে না পেরে সানা অনুনয়ের গলায় বলল চুপ করতে, কিন্তু নিজের চিৎকার নিচে সানার মৃদুস্বর চাপা পড়ে গেল। হাঁপিয়ে ওঠা পর্যন্ত গাল দিতে দিতে অবশেষে থামল শারফান। চোখ লাল হয়ে উঠেছে, শরীর দুলছে, নেশে একদম মাথায় উঠে গেছে, দৃষ্টি স্থির, ফোন সব কিছু উলটপালট দেখছে। সানার দিকে তাকাতেই ঠান্ডা গলায় বলল, তোমার নাগরকে আমি জেলে ঢুকেই খুন করে আসব, তারপর তোমাকে বিধবা বানিয়ে রাখবো চিরকাল। ছি, চুপ করুন না। অশ্লীল শেষে শব্দটা উচ্চারণের আগে সানা বাধা দিল ওকে, কিন্তু শারফানের মুখে বাদ যেন কনিয়াকের বন্যায় ভেঙে পড়েছে। জর্ণগলায় মুখে যা আসতে থাকলো তাই বলে চলল অনর্গল। সানাকেও বাদ দিল না বকাঝকা করতে। এলোমেলো কথার এক পর্যায়ে যখন যারা নামটা মুখে এলো থমকে গেল, তখনই গলা সুর নিস্তেজ হয়ে এলো। কিছুক্ষণ পর আবছা চেতনার মধ্যে সে আবার বলতে লাগলো যারার অসুস্থতার কথা, আর সেই সাথে বাচ্চাদের মতো কাঁদতেও শুরু করলো। কেমন এক অস্বাভাবিক খাপছাড়া পরিবেশ ঘটায়, আর সানার ভেতর জ্বলল অগোছালো অদ্ভুত অনুভূতির ঢেউ। কখনো তীব্র ভয়, কখনো শারফানের অপ্রত্যাশিত কান্নাকাটিতে বিষম বিস্মিত হওয়া, কখনো বা এই ভেঙে পড়া পুরুষটির কানায় হৃদয়ে মোচড় লাগা। শারফান একটু থিত হতেই এর সুযোগে সানা জানতে চাইল ওর কিছু প্রশ্ন। বেশ নেতিয়ে পড়েছে শারফান। সে উত্তর দিল বটে, তবে এলোমেলোভাবে। প্রতিটি কথাতে সে তাকে দোষারোপ করে, তাকে প্রশ্নবিদ্ধ করে বলে গেল, কেন ফারনাজের কথা আবার বোনটাকে তুলে দিলে ওদের হাতে? হাসিবের কাছে কেন পাঠালে ওকে? ও যদি জায়গায় আজকে মেয়া থাকতো পারতে এমনটা করতে? ওর এই এলোমেলো কথার ওর যন্ত্রণার ভেতর থেকেই সানা বুঝে নিল সবটা। ধীরে ধীরে অনেক প্রশ্নই উত্তর মিলে গেল তার, কিন্তু বোঝার পর থেকে যে বিবেকের আইনেই নিজের অজান্তেই হওয়া পাপটা ভেসে উঠবে এ তো প্রত্যাশা ছিল না। হাসিব ফিসফিস করে নামটা একবার উচ্চারণ করলো শুধু। খুব চেনা মানুষের বর্বরচিত কাজটা তার এখনও বিশ্বাস হতে চাইল না, কিন্তু তা যে সত্য। কয়েক মুহূর্তের ভেতরে পুরো শরীর থেকে যেন প্রাণটাই সরে গেল তার কোথাও। কতটা নিখুঁতভাবে হাসিবের নিকৃষ্ট পরিকল্পনা সামিল হয়েছিল সে, তা মনে করে কণ্ঠটা বুঝি গিলে ফেল ওর নিজস্ব নিঃশ্বাসটাই। হাসপাস লাগতে শুরু করলো। তার ভুলের জন্য আরও একবার একই বয়সী আরেকটা প্রাণ শেষ হওয়ার পথে। কি করলে এই ভুলের মাসুল দিতে পারবে এখন? তাতে কি যারা আগের মতো সুস্থ হবে? না,
পৃথিবীর বুক থেকে মুছে যাবে তার অসম্মানটুকু, অপবাদটুকু। কিছুই আর ফিরে আসবে না, যেমন আর ফিরে আসেনি পাপ্পি। এক পর্যায়ে কান্নাটুকু গলা ঠেলে বেরিয়ে আসতে চাইলে তার সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ল তার। মুখটা চেপে ধরে ডুকরে ডুকরে কেঁদে উঠল। ও রব, এত ভুলের বোঝা, এত পাপ নিয়ে আমি কিভাবে বাঁচবো? শারফান ঢলে পড়েছে একেবারে। হাত পা দুটো ছড়িয়ে ছিটিয়ে চোখ বুজে প্রলাপ বকে চলেছে এখনও। তবে সে প্রলাপ কেবল সানার প্রতি অভিমানের অভিযোগে পরিপূর্ণ। অপরাধ বোধের ভারে না, দীর্ঘদিন না খাওয়ার ক্লান্তিতে কে জানে সানার শরীরটাও নিস্তেজ হয়ে আসতে লাগলো ধীরে ধীরে। চটের বিছানায় পুরোটা জুড়ে শুয়ে আছে শারফান। তাই দেওয়ালে মাথা টেকিয়ে নিজেকে গুটিয়ে বসে রইল সে, আর নীরব শ্রোতা হয়ে শুনে যেতে লাগলো শারফানের ছন্নছাড়া কথাগুলো, ওর কষ্টগুলো। আপনি আমার জন্য সঠিক শাস্তিই বেছে নিয়েছেন সায়াফ। একটি ছেলের প্রাণ গেল আর একটি মেয়ের সম্মান, জীবনের সুতোটাও যার ছিঁড়ে যাওয়ার মতো। আমি তাহলে কি করে হাসি খুশি সহজ সরল জীবন ডিজার্ভ করি? আমার মুক্তি মিললেও আমিও তো আমার পরিবারের জন্য এক কলঙ্ক হয়ে থাকবো। আমার চরিত্রেও উঠবে আঙুল। আপনাদের মতোই আমার আব্বু আম্মু, আমার বোনও আর কোথাও সম্মানের সঙ্গে মাথা তুলে চলতে পারবে না। খুব ভালো শাস্তি দিলেন আমাকে। পর মুহূর্তেই ফেটে পড়ল কান্নায়। শব্দহীন নয়, বুক ভরা বেদনার বিস্ফোরণ ঘটল যেন। চারপাশটা ভারী করে তুলল ওর প্রতিটি নিঃশ্বাস ভরা আহাজারিতে। নড়ে চড়ে চিত হয়ে শুয়ে বিরক্তি ছাড়ল শারফান। আবার ঘুমের দেশে পা বাড়ালো, কিন্তু সান্নার কান্না থামলো আরও অনেক পরে। নেশে তলিয়ে যাওয়া শারফানকে আর জাগালো না তার আর্তনাদ। তার অনাহারী দুর্বল শরীরটা মানসিক যন্ত্রণার ধকলার সইতে পারল না একটা সময়। বুক ভাঙ্গা কষ্টের ভার যেন পিষে ফেলেছে তাকে। শারফানের ফোনের ফ্ল্যাশের আলোয় আলোকিত ঘরটা কয়েক পলের মধ্যেই তার চোখে ডুবে গেল গভীর অন্ধকার। দেহটা ঢলে পড়ল একপাশে অসার নিথর বেশে। ভোরের আলো ঠিকঠাক নামার আগে ঝিরিঝিরি বৃষ্টিতে মুখর হয়ে ওঠে চারপাশ। বেলা এখন 9টা। একঘেয়েভাবে পড়ে চলেছে বৃষ্টির ফোঁটা। বারান্দায় জাঙ্কে বসিয়ে খেতে দিয়ে মৌসুমি পায়চারি চলছিল অনেকক্ষণ ধরে। এর মাঝে আগমন ঘটল নাফিসের। হাতে নাস্তার প্যাকেট। কোনোদিন সে আসে, আর নয়তো পাভেল। নাফিসকে দেখা মাত্রই মৌসুমি যেন প্রাণ ফিরে পেল শরীরে। আইসোস রে ভাই। কি হয়েছে? স্যার এখন তড়িৎ ঘর থেকে বাইর হয় নাই। কাল রাতে স্যারের কান্দাকাটি গালাগালি শুনছি মেলাক্ষণ। তারপরও আবার সেমরিটাও চিক্কুর দিয়া কান্দিছে। আমি ডরে তালা খোলার সাহস পাইতেছি নে। একটু যেন চিন্তায় পড়ে গেল নাফিসও। শারফানের স্বভাব চরিত্রের ব্যাপারে মোটামুটি অবগত সে, তাই মেয়েটার সাথে খারাপ কিছু করে থাকলেও তা অবিশ্বাস লাগবে না তার। কিন্তু সেটা মেনে নেওয়া কিছুটা কষ্টকর হবে আর কি। মৌসুমীকে কিছু না বলে দরজায় কড়া নাড়ল সে, আর ডাকাডাকি করলো শারফানকে। অনেকক্ষণই ডাকলো, কিন্তু ভেতর থেকে সানা বা শারফান কারোরই কণ্ঠ এলো না দেখে দুশ্চিন্তা বাড়ল নাফিসের। মৌসুমীর থেকে চাবি নিয়ে তালাটা খুলে দ্রুত ভেতরে ঢুকলো সে। চমকে উঠল তারপরই। মৌসুমীর ইঙ্গিতই সঠিক, তা বুঝতে সময় লাগলো না তার। মৌসুমী ঢুকলো ভেতরে। নাফিসের সামনে দারুণ লজ্জা পেল সে, তবু ফিসফিসিয়ে তাকে বলল, ডাইকা উডাও স্যার রে। ঘরের এক কোণে পড়ে থাকা টি শার্ট তুলে নিয়ে নাফিস এগিয়ে এসে শারফানকে ডাকলো ধীরে ধীরে। কোনো হুঁশ নেই শারফানের, তাই বাধ্য হয়ে ওর গায়ে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, ভাই ওঠেন, বেলা হয়ে গেছে ভাই, খাবার নিয়ে আইছি। হ্যাঁ কি? মিডিয়মান স্বরে বলে ওঠে শারফান, আবার ঘুমে হারালো। নাফিস তখন গলা চড়িয়ে ডেকে বলল, ভাই আমি নাফিস, তাড়াতাড়ি ওঠেন, বাসায় ফিরবেন না? নাফিসের নাম শুনতে কাজে দিল এবার। অস্বাভাবিক রক্তিম চোখ দুটোই জুলজুল করে তাকালো শারফান। মাথাটা একটু পাশ ঘোরাতেই বুঝলো সে ঘুমিয়েছিল কারোর কোল জড়িয়ে ধরে। চট করে ছেড়ে দিল সানার পা জোড়া। দ্রুত উঠে বসতে নিয়ে মনে হলো মাথার মধ্যে কেউ হাতুড়ি পেটাচ্ছে ওর। এত যন্ত্রণা! চোখের সামনে কনিয়াকের বোতলটা দেখে রাতের ঘটনাগুলো একে একে সব ধরা দিল। সানার দিকে তাকালো এখন। কয়েক মুহূর্তের জন্য বিমূঢ় হয়ে বসে রইল। তারপর কি করতে এসেছিল আর কি করে বসলো সে। হোয়াট দ্য হেল ওয়াজ আই থিঙ্কিং? কি সুন্দর মাস্টারপিস! মাতাল হয়ে গেলাম একদম। কান্নাকাটি করতে এসেছিলাম, আবার যাকে গালাগালি দিয়েছি রাতভর তার কোল জড়িয়ে ঘুম মারিয়েছি। আই এম সাচ এ ব্লাডি টেকহেড। মৌসুমী নাফিস দুজনই
শুনতে পেল ওর বীরবাণী, বুঝলো যা কিছু করেছে শারফান সবটাই মাতাল হয়ে, কিন্তু কিছু বলল না কেউ এ নিয়ে। নাফিস শুধু জিজ্ঞেস করলো, ঠিক আছেন ভাই? উত্তর দিল না শারফান। মেজাজ পুরো তিতো হয়ে গেছে ওর। নেশা কেটেছে ঠিকই, কিন্তু শরীর হ্যাং ওভারের মতো ভার ভার লাগছে, একই সাথে মাথা ব্যথাও। উঠে দাঁড়িয়ে নাফিসের হাত থেকে টি শার্ট নিয়ে গায়ে ঢোকালো। এক ঝলক সানাকে দেখে মৌসুমীকে বলল জাগাতে। সানার কাছে এসে তাকে ডাকাডাকি করলো। মৌসুমী অনেকবার গা নাড়িয়ে কাজ হলো না, ঘুম ভাঙলো না তার। সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো শারফান আর নাফিস। চিন্তা ফুটলো শারফানের মুখে। এরই মাঝে মৌসুমী হঠাৎ বলে বসলো, টর্চার মনে হয় বেশি হইয়া গেছে। কে? কিসের টর্চার? আমি কিছু করেছি নাকি? সে সুযোগই তো পেলাম না। থতমত খেলো মৌসুমী, সঙ্গে নাফিসও। যা ধারণা করেছিল ওরা তা ভুল ছিল। তবে ওদের চেহারা দেখে শারফান টের পেয়ে গেল ওদের চিন্তা ভাবনাটা। কটমট চোখে মৌসুমীকে দেখতে মৌসুমী বেজায় ভয় পেল। তারপর এসে বসলো শারফান সানার সামনে। রুক্ষ গলায় বলল মৌসুমীকে পানি দিতে। মৌসুমী দ্রুত পানি এনে ওকে দিতে পানি ছিটিয়ে দিল সানার মুখে। তবুও সানার ঘুম ভাঙল না দেখে সবে বুঝলো সে জ্ঞান হারিয়ে পড়ে আছে। একটা না খাইয়া খাওনের লাগে অজ্ঞান হইছে। নাস্তা এনেছিস? হ ভাই, আপনার আর মৌসুমীর নাস্তা আনছি। আর এই মাইয়ার জন্য যা আনবার কইতেন তাই আনছি, বাসি পান্তা। ফেলে দে, আমার নাস্তা নিয়ে আয়। না না, আমি ঘুম ভাঙাইয়া মুড়ি খাইছি, আমার খিদা নাই আর, আমারটা নিয়ে আহি। নিষেধ করলো না শারফান। বেশ কয়েকবার সানার চোখে মুখে পানি ছোড়ার পর সানা চোখ খুলো আস্তে আস্তে। গায়ে এক বিন্দুও বল নেই, তাই মনে হলো চোখ জোড়া খুলতেও যেন কষ্ট হচ্ছে তার। মৌসুমি খাবার বেড়ে নিয়ে আসার পর তাকে বলল শারফান, খাইয়ে দাও ওকে, যেন পেট ভরে। বলেই বেরিয়ে পড়লো ঘর থেকে। নাফিস ওর পিছু পিছু এলো, তাকে জানালো আর দরকার নেই নষ্ট খাবারের, সাধারণ ভাত তরকারি দেয় যেন সানাকে আজ থেকে। জাঙে সে পায়ে পায়ে ঘুরতে থাকলো শারফানে, কিন্তু শরীরটা ম্যাচম্যাচ করে। ওর কিছুই ভালো লাগছে না একদম। গোসল নেওয়ার প্রয়োজন বোধ করলো খুব, কিন্তু বৃষ্টির তেজ কম। তাও নেমে পড়লো বারান্দা থেকে, পিছু নিল জাঙো। মাথার উপর গাছের ছাউনি দেখার উপায় নেই মেঘলা আকাশটাকে, কিন্তু চারপাশটা ধূসর মেঘে ঢেকে আছে তা বোঝা যায়। রোদ নেই, তবে আলোর অভাবও নেই, বরং সবুজের গভীরতা আর আর্দ্রতার স্পর্শে প্রকৃতি থমকে আছে শান্ত আর কোমল হয়ে। পাতার উপর টুপটাপ শব্দ তুলছে ইলশে গড়িয়ে। গাছের ডালে জমে থাকা শিশির আর বৃষ্টির জল এক হয়ে ছোট ছোট ধারা হয়ে গড়িয়ে পড়ছে গায়ের উপর। মাটিতে ধুলোর গন্ধ নেই, আছে ভেজা মাটির একরাশ সোদা ঘ্রাণ, যা নিঃশ্বাসে মিশে যেতে চাচ্ছে। দূরে গাছের মাথায় কয়েকটি কাক ঠান্ডায় গা গুটিয়ে বসে আছে। বাতাস নেই, তবে বৃষ্টির ফোঁটায় পাতারা নিজেরাই দুলছে, মৃদু কাঁপছে। জলধারের সামনে এসে দাঁড়াতেই শারফানের ইচ্ছে হলো এর মাঝেই কটা ডুব দিয়ে উঠবে কিনা, কিন্তু জোকে শিকার হওয়ার কথা মনে হতেই ইচ্ছাকে তাড়িয়ে দিল। ফিরে আসার সময় আবার কি মনে করে একবার ঘুরে তাকালো জলাধারটার দিকে। তারপর আধো ভেজা শরীরটা নিয়ে ঘরে ঢুকে খেতে বসে গেল। বেলা 12টা। শারফান এখনও চরগাঁওতে, তবে নাস্তা শেষে সানার মুখোমুখি হয়নি। খাওয়া দাওয়ার পর তাকে বিশ্রামের সুযোগ দিয়েছে। সেই সুযোগে সানা ঘন্টা তিনেক হলো ঘুমিয়ে। জাংকে নিয়ে শারফান এদিক ওদিক ঘুরে বেরিয়ে দেখছিল চারপাশ। সন্দেহজনক কোনো কিছু চোখে পড়েনি ওদের। ফিরে এলো ঘরে। জাংকে দরজার বাইরে অপেক্ষা করতে বলে সানার কাছে এলো সে আবার। বেঘরে ঘুমাচ্ছে সানা। সরল সুন্দর চেহারার মানুষের ঘুমন্ত মুখটা যেন আরও বেশি মায়া জাগায়। সেটাই কতক্ষণ চুপ করে দেখল শারফান। অদ্ভুত এক প্রশান্তি মিশেছিল সানার মুখে। সেই শান্ত মুখটার দিকে তাকিয়ে থাকতেই ওর মনে হলো এই মুখে ছলনার ছায়া নেই, নেই কোনো কুচক্রী ষড়যন্ত্রের ছাপ। এ যেন কষ্টে করা যত্ন মেশানো ভালোবাসারই প্রতিচ্ছবি। একটু নরম হয়ে এলো শারফান, তারপর আস্তে করে ডেকে তুলল। পিট করে সানা তাকাতেই উঠে পড়তে। এই ইনোসেন্ট ডল মুখটার অভিনয় অনেক দেখেছি আমি। ঘুমিয়ে থেকেও এমন নিপুণভাবে মুখ সাজিয়ে রাখো কিভাবে? ফেক অ্যাঞ্জেলরা তো তোমার কাছে ট্রেনিং নেয় মনে হয়। নীরবে তাকিয়ে থেকে শারফানকে দেখল সানা কয়েক পল। চেহারার উপর অস্থিরতার ছাপ, চোখ জয়ে অবসন্নতা আর বিশৃঙ্খল চুল। গত রাতে ওর সেই কান্নার মুহূর্তগুলো চোখে ভেসে উঠল সানার। তারপর নিজের ভুলগুলো স্মরণে এলো।
কেমন ভিজে উঠল হৃদয়টা চকিতেই। যারার জন্য আর শারফানের জন্য। উঠে বসলো ধীরে ধীরে। কিছুটা শক্তি জুটেছে শরীরে। চোখে চোখ রাখলো শারফানে। কিছু বলতে চাইল ওকে, কিন্তু তার আগেই শারফান ঠান্ডা সুরে বলল, হাসিব কোথায়? জানি না, বলো না, কারণ আমার ইনটুইশন বলছে তুমি জানো। আর কিচ্ছু বলতে হবে না, শুধু ওর খোঁজটা দিলেই তোমার শাস্তি নেই, হয়তো ছেড়েও দেব। শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। ঢোক গেল সানা। তারপরে দরজার দিকে চোখ গেল তার। জাংকে দেখা মাত্রই শিউরে উঠল। তার লক্ষ্য করলো শারফান। বলল, ঠিকঠাক আনসার করলে জাং এ ঘরে ঢুকবে না। দুর্বল দৃষ্টিতে তাকালো সানা। দ্বিধায় ডুবে আছে তার মনটা। সেই মনটা কেন যেন বিশ্বাস করতে চাইছে হাসিবকে। যেটা করছে হাসিব নিশ্চয়ই বাধ্য হয়ে করেছে, সে বাধ্য করিয়েছে ফারনাজ, এমনটাই বলছে তার মন। এখন হাসিবের অবস্থান জানিয়ে দিলে ওর সঙ্গে শারফান কি করতে পারে এ ধারণা তার হয়ে গেছে। হয়তো মেরে ফেলবে। নিস্তরঙ্গ গলায় বলল শুধু, আমার ভুল আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু জেনে বুঝে ভুলটা করিনি আমি। আচ্ছা, কতটা অবুঝ তুমি তা না হয় হাসিবের মুখ থেকেই শুনবো কেমন? বলো, ছেলেটা কোথায়? ওর ফেসবুক অ্যাড্রেস থেকে ক্লু নিয়ে খুঁজে বের করেছি। ওর অ্যাড্রেস মধুখালী রেলওয়ে স্টেশনের পাশেই ওর বাড়ি, কিন্তু বাড়ি থেকে উধাও সেদিন থেকেই। ওর বাপ মার বোনগুলো ওর জন্য কান্নাকাটি করছে। কি করবেন ওকে পেলে? মেরে ফেলবেন? তুমি চাইলে তোমার পাশের ঘরেই ওর থাকার ব্যবস্থা করে দেব। স্বচক্ষে দেখবে, তখন জানতে পারবে কি করব ওকে। তবে তোমাকে যা করতে পারছি না সেটা ওর সঙ্গে করব নির্দ্বিধায়। মনের চোখে দেখতে পেল সানা নিজের উপর হিংস্র জাঙ্গে ঝাঁপিয়ে পড়ার দৃশ্যটুকু। বুকটা কেঁপে উঠল তার। সেদিন শারফান না থাকলে আজ তার মৃতদেহটা পড়ে থাকতো এখানে, কিন্তু হাসিবের বেলায় আর দয়া করবে না বুঝি? কি হলো, বলবে না? সিদ্ধান্ত নিয়ে উঠতে পারল না সানা। বর্তমান হাসিবই পরিবারের হাল ধরার চেষ্টায় আছে, কারণ ওর বাবার লিভার ক্যান্সার ধরা পড়েছে শুনেছিল তা মায়ের কাছ থেকে। এর মাঝে আবার বোনের বিয়েও সামনে। কিছু যদি হয়ে যায় ছেলেটার, পরিবারটা ভেঙে তছনছ হয়ে যাবে একদম। দীর্ঘশ্বাস ফেলল শারফান। ঠিক আছে, বলো না। চলো তাহলে, গোসল করো না অনেক দিন, আজকে গোসলের সুযোগ দেব তোমাকে, ভালো লাগবে শরীরটা। না, করব না। কেন করবে না? শান্ত গলাটা মুহূর্তেই কর্কশ হয়ে গেল শারফানের। সানা জবাব দিল না এই প্রশ্নের। বলল নিজের সপক্ষে স্বীকারোক্তি। আমি সত্যিই জানতাম না যারাকে সেদিন কিডন্যাপ করা হবে। ফারনাজের সঙ্গে আমার কোনো রকম ব্যক্তিগত সম্পর্ক নেই, বিশ্বাস করুন। আমি বলেছি তোমাকে গোসল করতে, উঠে দাঁড়াও। চমকে উঠে জলদি দাঁড়িয়ে পড়ল সানা। একটু সাহস করে জিজ্ঞেস করলো, আমি গোসলের পর কি পরবো? আগে গোসলটা তো শেষ করো। বলে সে চোখের ইশারায় নির্দেশ দিল বেরিয়ে পড়ার। কিন্তু একবার এগোতেই মাথা ঘুরে উঠল সানার। পেছনে ছিল শারফান। মনে অজান্তে দ্রুত ধরে ফেলল তার বাহু জোড়া। বুকের সঙ্গে তার পিঠটা লাগাতেই আবার সরিয়ে দিল আরও দ্রুত। বেজায় গম্ভীর গলায় শারফান নির্দেশ দিতেই সানা এগোলো জাঙ্গের পিছু পিছু। জাঙ্গকে বলতে হয়নি অপরাধীকে পাহারা দিয়ে চলতে। ইয়াজের প্রশিক্ষণের গুণে নিজে তা বুঝে নিয়েছে জাং। বৃষ্টিতে ভরে আসা এই জলধারের সামনে তিনজন পৌঁছালো। চমৎকার পানি, যাও নেমে পড়ো। সাঁতার জানো তো? না, না জানলেও অসুবিধা নেই, আমি আছি তো, আমার জাংও আছে। এটা তো কাদা পানি। কাদা পানি তোমার জন্য আজ থেকে গোসলের পানি, নয়তো কি সারা জীবন গোসল না করে থাকবে? বিষণ্ণ চোখ দুটো কানে ভরে উঠল সানার। এখান থেকে সত্যি কি আর কোনোদিন বের হতে পারবে না? নামো শারফান। সানা বুঝে গেল এটাও তার শাস্তিরই আরেক ধরন। তাই না নেমে উপায় নেই। কাদার মধ্যে পা ডুবিয়ে নেমে পড়ল জলধারে কোনায়। পানি দাঁড়ালো তার কোমর অবধি। আমি যখন বলবো তোমার গোসল শেষ, তখনই উঠতে পারবে। দাঁড়ালো না সে। তারপর জাঙ্কে রেখে চলে গেল অন্যদিকে। মিনিট 10 পার হলো। এর মধ্যে সরাসরি চুলকাতে আরম্ভ করলো সানার। উঠে পড়তে চেয়েও সাহস হলো না মানুষরূপী মালিকের কুকুররূপী প্রহরীটার ভয়ে। একদম তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে তাকে পাহারা দিচ্ছে জাং। আরও 5 মিনিট যেতেই সানা চিৎকার করে উঠল। পিঠের মধ্যে চুলকাতে গিয়ে হাতে জোকের অস্তিত্ব টের পেয়েছে সে। সারা শরীরে যে তা ছড়িয়ে আছে তা বুঝতে পেরে ভয়ে কান্নাকাটি আর চিৎকার করে স্বভাবজাত ডাকতে লাগলো মাকে। শারফান চলে এলো সেই ডাক শুনে। সানা ওকে দেখি কাঁদতে কাঁদতে উঠে পড়ল। কিছু বলল না শারফান। ওর সামনে সে দাঁড়িয়ে বাচ্চাদের মতো লাফাতে লাফাতে কাঁদলো আর বলল, ও আল্লাহ, আমার গায়ে যোগ পড়েছে।
কিছু করুন জলদি, আমি ভয় পাই এসবে, মরেই যাব আমি। ও আম্মু, যোগগুলো জানিয়ে দিন না তাড়াতাড়ি, আমাকে বাঁচান। সায়াফ! শারপানের মায়া হলো কিনা বোঝা গেল না, কিন্তু এমন লাফলাফি দেখে না চালো হাসি এলো ওর। ঠোঁটের কোণে দমিয়ে রাখা হাসি নিয়ে বলল, বাঁচাবো কেবল এক শর্তে, যা জিজ্ঞেস করবো সব বলবে। বলবো। কথা শেষে সুরটা কান্নার মাঝে স্থায়ী হলো কয়েক সেকেন্ড। লাফালাফিটাও থামলো না সানার। তা দেখে আর পারল না শারফান নিজেকে সামলাতে। কোমরে এক হাত আর দ্বিতীয় হাত চেয়ারে চেপে অন্যদিকে ফিরে নিঃশব্দে হাসতে শুরু করলো সে। তারই মাঝে হঠাৎ ভারী কিছু মাটিতে পতন হওয়ার শব্দ হলো। দ্রুত পিছু ঘুরে দেখল সানার লাফালাফি একেবারে থেমে গেছে, আর কান্নাকাটিও। গাল ফুলে এক লম্বা শ্বাস বের করে দিল সে। এত নরম যে, অথচ তার মনটা কেন জটিল হলো। বিপি করলো জ্ঞানহারা সানাকে দেখতে দেখতে। শেষমেশ তুলে নিল সানাকে পাজাকোলা করে। ঘরে ঢুকে মৌসুমীকে ডাকলো শারফান। ওকে শোয়ানোর পরই ঘরে ঢুকলো মৌসুমী। তাকে বলল, চোখ গেঁথেছে ওর শরীরে, ছাড়িয়ে দিয়ে মেডিসিন লাগিয়ে দাও। ভয়ে ফ্যাকাশে হয়ে উঠল মৌসুমীর মুখ। আমতা আমতা করে বলল, যোগ যোগ ধরলো কোন হানতে স্যার? শারফান তাকালো তার দিকে, চেহারার ভাব দেখে জিজ্ঞেস করলো, তুমিও ভয় পাও নাকি জোকে? পায় না কেডায়? আমি পাই না। তয় আপনিই সারাই দেন স্যার। ইতুতি চেয়ে বলে দিল মৌসুমী। ভয় পেয়ে আর জোর করবে কিভাবে, তাই বাধ্য হলো শারফান নিজেই দায়িত্বটা নিতে। কিন্তু তখনই ওর খেয়াল হলো জামাটা খুলে ফেলতে হবে যে। ওমা গো, শাস্তিটা স্যার কারে দিল? এরে দিল না আমারে দিল গো আল্লাহ? গুনগুনিয়ে কান্না করতে থাকলো মৌসুমী, আর প্লাস্টিক পলিথিন পেঁচানো হাতে একটা একটা করে যোগ ছাড়াতে লাগলো চেতনা শূন্য সানার। পেছনে দুহাত বেঁধে শারফান ঘরের বাইরে দাঁড়িয়ে। 20 মিনিট ধরে মৌসুমীর কান্নাকাটি শুনে শোকের মাতম চলছে মনে হচ্ছে ওর। বিব্রত হচ্ছে বেশ, কারণ শেষ পর্যন্ত দায়িত্বটা মৌসুমীকেই নিতে হয়েছে। তখন ওর চিন্তিত চেহারা দেখে মৌসুমী বুঝে গিয়েছিল সমস্যাটা। সে একজন মেয়ে থাকতে পুরুষ হয়ে সানার জামা কাপড় খুলবে শারফান, এটা তো আসলেই দৃষ্টিকটু। অপেক্ষার মাঝে খট করে দরজাটা খুলে গেল। মৌসুমীর হাতে বড় এক পাত্র, তার মাঝে গড়াগড়ি খাচ্ছে পেট ভরে রক্ত খাওয়া যোগগুলো। বিধিবোধ আর ঘৃণায় চেহারা কুচকে বিকৃতি করে ফেলেছে সে। শারফানের পায়ের কাছে সেটা রেখেই আহত গলেই বলল ওকে, স্যার গো, এরাম কোনো শাস্তি আর দিয়েন না যার ভোগান্তি আমারও পোহানো লাগে। বিব্রত মুখটা শারফানের বোঝা গেল না। গম্ভীরতা নিচে ঢাকা পড়ে শুষ্ক গলেই জিজ্ঞেস করলো, জ্ঞান ফিরেছে ওর? না স্যার, হেব্বি ডরাইছে। আমার এই শরীরটা আর ভালো ঠেকতেছে না। ঘরে যেতে পারবো? জামা পিন্দাই দিছি, ঔষধও লাগাইছি। ঘরে ঢুকেই সানার রুগ্ন দেহটাই দৃষ্টি স্থির রাখলো সে কতক্ষণ। এগিয়ে এসে তার সিধানের কাছে বসে ভাবল, সানার দুর্বল শরীরে যা অবস্থা এখন, তাতে স্যালাইন দেওয়া আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। মনের কোথাও ওর একটুখানি অনুশোচনাও উকিয়ে দিতে চাইল বোধ হয়। প্রথম যখন দেখেছিল মেয়েটিকে, তখন একদম মানানসই স্বাস্থ্য ছিল। প্রায় 5 মাস পর আজ সপ্তাহখানেকের ব্যবধানে সেই স্বাস্থ্যই অর্ধেকে এসে দাঁড়িয়েছে। গলার হাড় জেঁকে উঠেছে, চোখে নিচ আরও দেবে গেছে, গালের মাংস শুকিয়ে চোয়ালের হাড়ও স্পষ্ট হয়ে উঠতে চাইছে। পরিচিত আজকেও যদি সানাকে দেখতে পেত, তাদের ভীষণ মায়া লাগতো তার এই শোচনীয় অবস্থা দেখে। শারফানেরও যে হচ্ছে না একদম তা নয়, কেবল তা গভীরভাবে অনুভব করতে চাইছে না সে। তবে ভাবান্তর ঘটল অন্য এক বিষয়ে। আর কোনো শারীরিক নির্যাতন করবে না সে সানাকে, বলা ভালো করতে পারবে না। আর পরবর্তী দিনগুলোতে ঠিক কী করা উচিত সানার সঙ্গে, সেটা নিয়েও চিন্তায় পড়ল। কেন যেন এভাবে আটকে রাখাটা উচিত হয়নি বলে মনে হচ্ছে এখন। এও মনে হচ্ছে রাগের উন্মত্ত ঢেউয়ে ভেসে গিয়ে তাকে তুলে আনার সিদ্ধান্তটা খুব একটা যুক্তিসঙ্গত হয়নি, বরং পুলিশের হাতেই তুলে দিলে যা করার তারাই করবে। কিন্তু সেদিন পরিস্থিতি যে উত্তপ্ত ছিল, বিবেচনার দরজা বন্ধ ছিল। বোনকে মৃত্যুর পথে হাঁটতে দেখে রাগ, প্রতিহিংসা আর আবেগের তাণ্ডবে সুস্থ বিচার বুদ্ধি নিঃশব্দ হয়ে গিয়েছিল ওর। প্রলম্বিত শ্বাসটা ফেলে সানার জ্ঞান ফেরানোর চেষ্টা করলো শারফান। সময়ই লাগলো না সানার চোখের পাতা নড়তে, কিন্তু ওকে সানা দেখা পর্যন্ত অপেক্ষা করলো না।
বেরিয়ে এসে মৌসুমীকে বলল দুপুরের খাবারটা তাকে খাইয়ে দিতে। তারপর বারান্দা থেকে নেমে চলে গেল সামনে। কল করলো মাকে। বিকাল 5:50। ডালপালা আর পাতার ফাঁক গলে ভেজা মাটি ছুঁয়ে যাচ্ছে গোধূলির শেষ আলো। পাখিরা ঘরে ফেরার গান গাইছে, কোথাও একটা শালিক ডেকে উঠছে, আর সানার ঘরের পেছনটাই কাকের ঝাঁক সমস্বরে কাকা করতে করতে নিজেদের একান্ত জায়গা বুঝে নিচ্ছে। গাছের ছায়াগুলোকে আরেকটু বাদেই দেখবে বিরাট লম্বা এক একটি দৈত্যের মতো। বাতাসে শুকনো পাতার খসখস, শিয়ালের ক্ষিপ্ত পদধ্বনি আর অজানা পাখির ডানা ঝাপটানোর শব্দ মিলে জঙ্গল যেন নিজস্ব ভাষায় বলছে দিন শেষের গল্প। নরম আলোয় বন যেন ক্লান্ত, যেমনটি ক্লান্ত সানা। আমি তো সত্যিই দোষী, ওকে বলবেন। মৃত্যুর থেকে কঠিন শাস্তি আর কিছু হয় না। আমাকে তিনি সেটাই দিতে পারেন। আল্লাহর কাছে তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না। শরীর ব্যথায় কাতর, তার স্বরে আকুতি পেশ করল সানা মৌসুমীর কাছে। তার মুখের কাছে তখন ভাতের লোকমা ধরে আছে মৌসুমী। দুপুরে খেতে পায়নি সানা, তাই নিজ দায়িত্বেই বা বলা উচিত মানবিকতা থেকে মৌসুমী দ্বিতীয়বার খাওয়াতে চেষ্টা করছে তাকে। ঘরের বাইরে পা ভেলার নাফিস দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথা বলছে ওরা শারফানের সঙ্গে, কিন্তু শারফানের এক কান ঘরের দিকেই, তাই অনায়াসে শুনতে পেল সানার আবেদন। কথার জবাব দিতে এবং কিছুর জবাব নিতে শারফান ওদেরকে অপেক্ষা করতে বলে ঘরের ভেতর এলো। চোখ দুটো বুজে দেওয়ালে ঠ্যাস দিয়ে বসে আছে সানা। এক লোকমা মুখে নেওয়ার পর থেকে একটা দানাও আর খেতে পারছে না সে। মনে হচ্ছে তার গা গুলিয়ে বমি আসবে এক্ষুনি। মৌসুমী তার কথাকে পাশ কাটিয়ে সাদাসিধি করতে থাকলো আর কয়েক লোকমা খাওয়ার জন্য। খেতে না পারলে জোর করার প্রয়োজন নেই। হাসপাতালে নেওন লাগবো তৈলে, ভাবগতিক ভালা না ওর শরীরের। যার শরীর সেই সিদ্ধান্ত নেবে খাবে কি খাবে না। তুমি যাও একটু, আমি ওর সঙ্গে এখন শেষবারের মতো কিছু কথা বলবো। ভাতের থালাটা নিয়ে বেরিয়ে গেল মৌসুমী। বৈঠকি ভঙ্গিতে বসলো শারফান সানার সামনে। দুজন কয়েক পল নীরব ভাষা বিনিময় করলো একে অপরের চোখে চেয়ে। শারফানের দৃষ্টি বোঝার ক্ষমতা হলো না সানার, কিন্তু সানাকে দেখলো সে সকল ভয় আর কষ্টের ঊর্ধ্বে চলে গেছে। কেমন নিস্পৃহ চাহনি, আর কোনো কিছুতেই তার কিছু এসে যায় না যেন। তার লক্ষ্য করে বলে উঠল শারফান, এতটুকুতেই জীবনের মায়া ছেড়ে দিলে? অথচ আমার পূর্ব পরিকল্পনা আরো কত অসহনীয় ছিল তোমার জন্য, তা জানলেই না, আর জানতেও হবে না তোমাকে। বলে মৃদু হাসলো। সানার চোখে জিজ্ঞাসা ফুটে উঠল তখন, কিন্তু কথা বলার শক্তি আগ্রহ কোনোটাই পেল না। তাই শারফানি জানালো, খুনি 10টা খুন করলেও যে সাজা, একটা করলেও তাই। তেমন কিডন্যাপ একজনকে করলেও যা হবে আমার, আরো 2 জনকে করলেও তাই। আর কার দুর্ভাগ্য হলো আমার মতো? হয়নি এখনো, হবে। আমার বোনের অপরাধীদের যতদিন আমি না খুঁজে পাবো ততদিনই চলবে সৈয়দ গোষ্ঠীর মেয়েদের লাপাত্তা হওয়া। হাসিবের বিয়ে ঠিক হওয়া বোন, ফারনাজের ছোট বোন আর তোমার ছোট বোন, কাউকেই হয়তো বাদ দেব না। যদিও নিজের বোন ছাড়া বাকিদের বেড়াতে তোমার কিচ্ছু যাবে আসবে না। মেহাকে পাবেন কিভাবে আপনি? এটা কোনো ব্যাপার হলো? ট্র্যাপ তৈরি করা মিনিট খানেকের মামলা। তুমি যদি দেখতে চাও ওকে নিজের পাশে, তবে হাজির করি। না। অবিশ্বাসও হলো না সানার। অন্তত নিজের হাল দেখার পর সে বিশ্বাস করে শারফান এখন যা কিছু করতে পারে, আজ সারাটা দিনে নিজের মুক্তির জন্য যা করেনি, তাই সে এখন করে বসলো। আচমকা শারফানের পা জড়িয়ে ধরল, কান্না ভেজা গলায় মিনতি করলো, না জেনে হোক, অন্যায়টা আমি করেছি, আমাকেই যা করার করুন। এই পরিস্থিতিতে মেহারও কিছু হয়ে গেলে আব্বু আম্মু শেষ হয়ে যাবে। স্বীকারোক্তির বদলে এমন কাণ্ডে রাগ হলো শারফানের। দ্রুত সানার হাতটা ছাড়িয়ে দিল আর দৃঢ় গলায় বলল, আজকে রাতেই নিজের বোনকে পাশে পাবে। যদি এক্ষুনি হাসিবের হদিস না পাই আমি বলবো, কিন্তু হাসিব ভালো ছেলে ছিল। আমার আব্বু ওকে খুব স্নেহ করত। ও যে এমনটা করেছে তা আমাকে ভাবাচ্ছে খুব। আমার মন বলছে ফারনাজ ওকে হয়তো কোনোভাবে বাধ্য করিয়েছে। ওকে মারধর করার আগে ওর মুখ থেকে ওর কথাগুলো শুনবেন প্লিজ। ওর বাবার লিভার ক্যান্সার, তাই ওই একমাত্র সম্বল ওর পরিবারটার জন্য। তুমি এত পরোপকারী কি শুধু নিজের রিলেটিভের জন্য?
তিরস্কার ছুড়ে দিল শারফান। কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না সানা, কেবল হাসিবের অবস্থান জানিয়ে দিল ওকে। সানা ঢাকা প্রবেশের দুদিন পর হঠাৎ সকালে হাসিব কল করে তাকে। বোনের বিয়ে সামনের মাসে, দুলাভাইয়ের জন্য বিয়ের কেনাকাটা করতে ঢাকায় এসেছে সে, এবং আরও কিছু কাজে ওকে পাঠিয়েছে ওর বাবা, এমনটাই জানায় সে সানাকে। তারপরই ওর থাকার মতো একটা ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করে বসে, যেন সানা নিজের মা বা বাবার সঙ্গে কথা বলে ওর হয়ে। অবিশ্বাসের মতো কোনো কথা নয়, সানা মামির সঙ্গে কথা বলে ওকে চলে আসতে বলে মালিবাগে। মূলত ঢাকার ডাক্তার দেখানোর জন্য গত বছর হাসিবর বাবাকে নাজমা বেগমের কথাই অতিথি হিসেবে গ্রহণ করেছিলেন সানার মামি। সেখানেই দ্বিতীয়বার থাকার সুযোগ চাচ্ছিল সে, তবে জানতো না সানা নিজেও উপস্থিত সেখানে। ফান্নাজের কথা দিয়েছিল হাসিবের থাকা খাওয়ার খেয়াল রাখবে, কিন্তু নিজের বিপদ সামলাতে গিয়ে ওর কথা একদম ভুলে বসে সে। তাই বাধ্য হয়ে হাসিব সানার কাছে সাহায্য চাইতে। ওকে সন্দেহ করার মতো সুযোগটা সানা পায়নি এতদিনে। কাজের কথা বলে দিনের প্রায় পুরোটা দিনই হাসিব বাইরে ঘুরে বেড়াতো, আর এদিকে খালাতো মামাতো ভাই বোন একত্র হওয়ায় আনন্দের মাঝে সানাও সেভাবে খেয়াল করতে পারেনি ওর অস্বাভাবিকতা। আরেকবার মৃদু হাসলো শারফান, বিষণ্ণ আর তার ছিল পূর্ণ। তাহলে দুইজন একই সঙ্গে লুকিয়েছিলে? লুকোয়নি তো, আমার কাছে তো নিজের পক্ষে কোনো প্রমাণ নেই। আপনি হিসাবের স্বীকারোক্তিতে যা পাবেন তা পাওয়ার পর যদি মনে হয় আমি এভাবে শাস্তি পাওয়ার যোগ্য, তবে ফিরে এসে আমাকে একদম শেষ করে দেবেন। কিন্তু একটা অনুরোধ রাখছি, অন্তত আমার লাশ যেন আব্বু আম্মু দেখতে পায়। কোটরে ঢুকে থাকা ভেজা চোখ দুটো আর নিজের মৃত্যুর আবদার করা ফ্যাকাশে শুকনো ঠোঁটটা নিবিড়ভাবে চেয়ে দেখল শারফান। তারপর সারা মুখটাই চোখ বুলালো। আজ সারাটা দিন তার সঙ্গে কাটানোর ফলে ক্ষণে ক্ষণেই ওর বিবেক করা নাড়ছে একটি প্রশ্ন, এত বড় অন্যায় এই সরল কোমল মুখের মেয়েটি কখনো করতে পারে? হৃদয়টাতেও কেমন উত্থাল পাত্থাল করছে সানার কষ্টে, কান্নায়, যেন কেউ বারংবার বলছে ওর কানে, তুমি ভুল করছো সায়াফ, তুমি যে কান্না সহ্য করতে পারছো না, ক্লান্ত বোধ করছো। সে কান্নাতেই তোমার জবাব ও নিরপরাধ। এখনও যেন কতগুলো মনে আনাচ কানাচে ঘুরপাক খেয়ে চলেছে। সহসা দাঁড়িয়ে পড়ল শারফান। একটু আর দেখতে চাইল না সানার বুক ভাঙ্গা কান্না, শুনতে চাইল না তার অসহায় করুণ আর্জি। বেরিয়ে পড়ল দ্রুত ঘর থেকে। নাফিস আর পাভেলকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল তখনই। ড্রাইভ করলো পাভেল আর প্যাসেঞ্জার সিটে বসে সারাটা পথ শারফান ভেবে গেল কেবল সানাকেই। রাত প্রায় 9টা। হাঁটতে হাঁটতে মালিবেগ রেলগেটের পাশে ছোট্ট একটা পথে এসে দাঁড়িয়ে পড়ল হাসিব। তারপর ফোনটা বের করে কল দিল অচেনা সেই নাম্বারটিতে। বেশ কিছুক্ষণ আগে যে নাম্বার থেকে কল এসেছিল পরিচয় দিয়েছিল ফারনাজের লোক। খুব গুরুত্বপূর্ণ খবর বলে পাঠিয়েছে নাকি ফারনাজের জেলে যাওয়ার সংবাদটা এখনও পৌঁছায়নি ওর কাছে। মোস্তফা সাহেবের থেকে জানার সুযোগ ছিল কেবল, কিন্তু সানা নিখোঁজ হওয়ার কারণে সবাই দৌড়াদৌড়িতে ব্যস্ত। নিজেও সঙ্গ দিচ্ছে তাদেরকে। নিজের কর্মের জন্য তো দুশ্চিন্তার গ্রস্ত ছিল সে, এখন সানার জন্য দুশ্চিন্তায় অস্থির সে। এখনও চলছে রোজ পুলিশের কাছে তাদের অনুনয় বিনয়। মোটা দাগে টাকা খাওয়ার কারণে পুলিশও কিছুটা গুরুত্বের সঙ্গে নিয়েছে মামলাটা। কল রিসিভ হওয়ার অপেক্ষা করলো হাসিব, কিন্তু ধরল না লোকটা। কেমন ভয় ভয় লাগছে শুনশান জায়গায় এসে। কিন্তু এভাবে আর কতদিন লুকিয়ে থাকতে হবে সেটা জানার জন্যই মনের ভয়কে দূর করে চলে এসেছে সে। সামনে আবার এইচএসসি পরীক্ষা। বাড়িতে হয়তো সবাই চিন্তায় পাগল হয়ে গেছে, তার কেউ ধারণা করতে পারছে না সে সানার মামার বাড়িতে এসে থাকতে পারে, নয়তো কবে সন্ধান করতো এখানে এসে। যে ফোন নাম্বারটা ব্যবহার করছে অপেক্ষার মাঝে পাশের ঝোপে কি যেন নড়ল। বুক কেঁপে উঠল হাসিবের। কান পেতে শুনতে চেষ্টা করলো কিছু, কিন্তু দেখা গেল না কোনো মানুষকে, কোনো কুকুরকেও। তখনই একটা মাইক্রোবাস গেটের পাশে এসে থেমে গেল। দরজা খুলে গেল এক ঝটকায়। ঘাড় ঘুরিয়ে তাকালো হাসিব, দেখলো গাড়ির ভেতরটা অন্ধকার। ভালোভাবে কিছু বোঝার আগে নেমে এলো নাফিস আর পাভেল। জিজ্ঞেস করলো নাফিস, তুমি হাসিব? এই কণ্ঠটাই হাসিবের সাথে কথা বলেছিল, তাই হাসিব বিশ্বাস করে এগিয়ে গেল তার কাছে। জি ভাই, ফোন করছিলাম আপনাকে। কথাটা সম্পূর্ণ করার সুযোগ পেল না হাসিব।
তার মাঝে চট করে মুখে রুমাল চেপে ধরল পাভেল। জ্ঞান না হারানো পর্যন্ত চেপে রাখলো। তারপর দুজন ধরাধরি করে ওকে গাড়িতে তুলে নিল। ঘণ্টাখানিক পর চলে এলো একটি ফাঁকা গোডাউনের ভেতর। হক ইন্ডাস্ট্রির গোডাউন এটা। আপাতত কেউ নেই এখানে। হাসিবকে মেঝেতে শুইয়ে দেওয়ার পর তার জ্ঞান ফিরিয়ে আনলো নাফিস। সারপার একটা চেয়ার টেনে এনে বসলো তার সামনে। ছেলেটার মুখের দিকে তাকিয়ে হালকা বিদ্রুপ স্বরে বলে উঠল, শালার অপরাধীদের চেহারা যদি এত ভালো হয়, তাহলে ভালো মানুষেরা আল্লাহর কাছে কি দোষ করেছিল বুঝলাম না। দুনিয়াতে এরা ধোকা দেবে বইলেই তো আল্লাহ এর চেহারা খাসা বানাইয়া পাঠাইছে। চোখ খুলতেই ফ্ল্যাট লাইটের তীব্র আলো যেন চোখ দুটো ঝলসে দিতে চাইল হাসিবের। চারিদিক তার ঝাপসা লাগলো কিছুক্ষণ। সামান্য সময় দিল শারফান দাঁতস্থ হওয়ার জন্য। কিছুটা স্বাভাবিক হতেই কাপা চোখে সামনে তাকালো হাসিব। তখনই হুকুম এলো শারফানের কণ্ঠে, উঠে বসার। ঘরের মধ্যে গুমট গরমে সবে ঘেমে উঠেছে ইতিমধ্যেই। ভয়ে কাঁপতে কাঁপতে তড়িঘড়ি করে উঠে বসলো হাসিব। তটস্থ সুরে জিজ্ঞেস করলো শারফানকে, আপনি কে ভাইয়া? ফারজানার ভাইয়ের লোক না? তোর ফারনাজ ভাইয়ের জন্য আজরাইল আমি, আর এখন তোর জন্য।